হবে আপনাকে রিলেটেড। তারপরে আমরা যেটা বলেছিলাম যে রেকমেন্ডেশন লেটার লাগবে বা রেফারেন্স লেটার, আমরা যাই বলি এই ডিপার্টমেন্টের জন্য আপনার 3টা রেফারেন্স লেটার লাগবে। সাথে আপনার স্টেটমেন্ট অফ পারপাস লাগবে এবং একটা ইন্টারভিউ নেওয়া হবে আপনার। এভাবে আপনারা বিভিন্ন ইউনিভার্সিটি ডিপার্টমেন্টগুলি যদি দেখেন, দেখবেন এক একজনের রিকোয়ারমেন্ট এক এক রকম, তারা কি চাচ্ছেন সেই অনুযায়ী আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এখানে যেহেতু বলা নাই যে আপনাকে প্রফেসর ম্যানেজ করতে হবে, সুতরাং আমরা ধরে নিলাম যে এটা ডিপার্টমেন্টাল ফান্ডিং। তারপরেও আপনি যদি শিওর হতে চান যে এটা ডিপার্টমেন্ট ফান্ডিং কিনা, আপনি গ্রাজুয়েট প্রোগ্রাম কোঅর্ডিনেটর যিনি, ওনাকে আপনি নক করতে পারেন, ওনাকে ইমেল করে আপনি জানতে চাইতে পারেন যে আমার যে ফান্ডিংটা হবে এটা কি ডিপার্টমেন্ট থেকে দেওয়া হবে নাকি প্রফেসর ফান্ডিং হবে। এখন আমরা চলে যাই যে আমরা কিভাবে অ্যাডমিশনের জন্য অ্যাকাউন্ট খুলবো। এখানে হচ্ছে ফিউচার স্টুডেন্টস অ্যাডমিশন, আমরা কিন্তু ডিপার্টমেন্টের পেজ থেকে এটা পাবো। অ্যাডমিশনে গেলাম, এটা হচ্ছে অ্যাডমিশন ক্রাইটেরিয়া। এখানে বলা আছে একটা লিংক আমরা দেখছি, অ্যাপ্লাই ফর অ্যাডমিশন। এখানেও আমি সাধারণত যেটা বললাম যে ইউএস এর ইউনিভার্সিটি গুলির জন্য সিস্টেমটা প্রায় একই, আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে। আপনি লিংকে গেলেই আপনাকে, এখানে আবার বলা আছে টু প্লেস অ্যান অ্যাপ্লিকেশন ফর গ্রাজুয়েট অ্যাডমিশন সিলেক্ট দ্য ইন্টেন্ডেড টার্ম অফ অ্যাডমিশন। আপনাকে টার্মটা বলাই আছে, ফল হলো বছরের আগস্ট থেকে ডিসেম্বর, উইন্টার হলো জানুয়ারি থেকে এপ্রিল, স্প্রিং অথবা সামার হলো মে থেকে জুলাই। এবং এই লিংকে গিয়ে আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে নিউ অ্যাপ্লিকেশনের জন্য, এবং সাধারণত এগুলি লাগে আপনার একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস, আপনার ফার্স্ট নেম লাস্ট নেম অ্যান্ড ডেট অফ বার্থ। অবশ্যই আপনার নাম এবং জন্ম তারিখ আপনার পাসপোর্ট অনুযায়ী হতে হবে। আমাদের এই সেশনটা 1 ঘন্টা 30 মিনিটের জন্য, আমাদের মনে হয় আর 19 থেকে 20 মিনিট হাতে আছে, আপনারা প্রশ্ন করতে পারেন। মাইশা, আমি একটা কথা হ্যাঁ, বলি, সেটা হচ্ছে যে আসলে হ্যাঁ। হচ্ছে আমাদের মানে স্টেপ তো অনেকগুলা। তুমি যদি একদম শুরু থেকে একদম সংক্ষেপে বলতে, প্রথমে কি দিয়ে শুরু করব, তারপর কি আচ্ছা। করব, এটা একটু হ্যাঁ, হ্যাঁ। সংক্ষেপে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, আমি শুরুতে বলছিলাম, আরেকবার বলি ছোট করে, হ্যাঁ, সেটা হচ্ছে হ্যাঁ, প্রথমেই আমি যখন আমার ফাইনাল ডিগ্রি কমপ্লিট হয়ে যাবে, যখন আমি মার্কশিট হাতে পেয়ে যাব, সবার আগে আমাকে ট্রান্সক্রিপ্ট রেডি করতে হবে। কারণ ট্রান্সক্রিপ্ট পেতে হলে এটার জন্য আমি জানি না এখন ওয়েটিং টাইমটা কিরকম, সাধারণত 2 সপ্তাহ থেকে 1 মাস সময় লাগে ট্রান্সক্রিপ্টের জন্য, এবং ওখানে অনেক বড় ওয়েটিং লাইন থাকে। সবার আগে আমাকে ট্রান্সক্রিপ্ট নিতে হবে। আর আমি যদি প্রথমে ইউনিভার্সিটির তালিকা নাও করে থাকি, ফ্যাকাল্টির তালিকা নাও করে থাকি, আমি জানি যে আমাকে একটা ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট দিতে হবে, সেটা হতে পারে টোফেল, হতে পারে ডুওলিঙ্গো, হতে পারে আইএলটিএস। তো সেটার জন্য আমার একটা পাসপোর্ট থাকতে হবে, সেজন্য আগে একটা পাসপোর্ট করতে হবে। তারপরে সেই ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট আমি কবে দিব, একটা ডেট আমাকে সিলেক্ট করতে হবে, সেটার জন্য প্রিপারেশন নিতে হবে। এবং আমাকে অবশ্যই এটা মাথায় রাখতে হবে, আমি ডুওলিঙ্গো পরীক্ষার স্কোর কতদিন মেয়াদ থাকে সেটা আমি কনফার্ম না, কিন্তু আইএলটিএস এবং টোফেল পরীক্ষার মেয়াদ থাকে 2 বছর। সুতরাং আমাকে এটা ওদের আহ, ইয়ে থাকে, রিকোয়ারমেন্ট থাকে যে আমি যখন অ্যাপ্লাই করছি বা আমি যখন অ্যাডমিশন নিচ্ছি ততদিন পর্যন্ত আমার স্কোরের ভ্যালিডিটি থাকতে হবে। তো আপনি যদি ফল সেশনের জন্য অ্যাপ্লাই করে থাকেন, আপনাকে ওটা মাথায় রাখতে হবে যে আপনি
সেই 2 বছর মেয়াদের ভিতরে ম্যাক্সিমাম কয়বার অ্যাপ্লাই করতে পারছেন সেটা মাথায় রেখে পরীক্ষায় বসাটাই ভালো। কারণ দেখা যাবে যে আপনি হয়তো মার্চ এপ্রিলে পরীক্ষা দিয়ে স্কোর পেয়েছেন, কিন্তু 2 বছরের যেহেতু মেয়াদ থাকে, আপনি হয়তো একটা ফোর সেশনের জন্য অ্যাপ্লাই করতে পেরেছেন। সাধারণত ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা ফল সেশনে অ্যাপ্লাই করার যোগ্যতা থাকে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের, যেহেতু ফল সেমিস্টার ইনটেকটা সবচেয়ে বেশি হয়, সেই সময় ফান্ডিংটা ভালো থাকে। এই জন্য ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য ফল সেশনটাই বেশিরভাগ ইউনিভার্সিটিতে ওপেন থাকে। তার মানে এই না যে আপনি অন্য সেশনে অ্যাপ্লাই করতে পারবেন না। আপনার ওই ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট যদি অ্যাপ্লাই করার সুযোগ দিয়ে থাকে, আপনি করতে পারেন। কিন্তু সবার আগে লাগবে আপনার ট্রান্সক্রিপ্ট, আপনার পাসপোর্ট, আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টের স্কোর। এরপরে আপনি আহ, ঠিক করতে পারেন যে আপনারকে যারা রেফারেন্স লেটার দিবে তাদের একটা লিস্ট রাখতে পারেন। সাধারণত 4 থেকে 5 জন রাখা ভালো। আর আপনি যতবার অ্যাপ্লাই করবেন ততবার কিন্তু আপনার রেফারেন্স লেটার ওনাদেরকে আপলোড করতে হবে। আপনি যদি একই ইউনিভার্সিটিতে 2-3 বার অ্যাপ্লাই করেন, তাদের কাছে কিন্তু আপনি যতবার অ্যাপ্লাই করবেন ততবারই ইনভাইটেশন লিংক যাবে এবং ওনাদেরকে আপলোড করতে হবে ওনাদের রেফারেন্স লেটারটা। এটা ইম্পর্টেন্ট। আর যখন আপনার এগুলি স্কোর থাকবে, সবকিছু থাকবে, তার মানে আপনার ট্রান্সক্রিপ্ট রেডি, আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টের প্রিপারেশন নিচ্ছেন বা দিয়ে আপনি স্কোর পেয়ে গেছেন, তারপরে আপনি ইউনিভার্সিটি শর্ট লিস্ট করতে পারেন। আমি আপনাদেরকে ফেসবুকে যে গ্রুপটা দেখিয়েছি এবং যার পোস্ট আপনাদেরকে ফলো করতে বললাম, আমি ওনার পোস্ট ফলো করে ওখানে বিভিন্ন স্টেট অনুযায়ী বিভিন্ন ইউনিভার্সিটির লিস্ট আছে, সেটা দেখে আপনি শর্ট লিস্ট করতে পারেন। বা আপনি যদি স্পেসিফিক কোনো প্রফেসরের কাছে যেতে চান, আপনার যদি স্পেসিফিক ফিল্ড থাকে ইন্টারেস্টের, যে আমি এই ফিল্ডেই কাজ করব, আপনি ওই ফিল্ড রিলেটেড প্রফেসর খুঁজে বের করবেন। আর যেটা হয়ে থাকে সাধারণত, আপনার লিঙ্কডইন প্রোফাইল বা গুগল স্কলার প্রোফাইল বা রিসার্চ গেট প্রোফাইল, যেটাই আপনি রাখেন, যখন আপনি অ্যাপ্লাই করবেন বা প্রফেসরকে লিখবেন, আপনার সেই অ্যাকাউন্টের লিংক ওখানে দিতে পারেন। বা আপনার একটা সিভি রেডি করতে পারেন, যেটা যখন আপনি প্রফেসরকে রিকোয়েস্ট করবেন, আপনি ওনার সাথে কাজ করতে চান, ওটা ইমেইলের সাথে দিতে পারেন, যেন উনি জানতে পারেন আপনি কি নিয়ে কাজ করেছেন, আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড বা আর পাবলিকেশন থাকলে পাবলিকেশন বা অন্য যে কোনো কিছু উনি যেন আপনার সিভি থেকে এক নজরে দেখতে পারেন। তাহলে আমি আবার বলছি, প্রথমেই লাগবে আপনার ট্রান্সক্রিপ্ট, তারপরে পাসপোর্ট, তারপর হচ্ছে ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টের যে এক্সামের স্কোর, বা আপনি এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন বা ডেট নিয়েছেন। এরপরে আপনাকে দেখতে হবে যে ইউনিভার্সিটিগুলি ডেডলাইন কবে, এই ডেডলাইনের ভিতরে আপনাকে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। আমরা একটু মেসেজে যাই। আচ্ছা, এখানে বলা আছে, ক্যান ইউ শেয়ার ইউর এসওপি অ্যান্ড সিভি উইথ আস জাস্ট ফর আইডিয়া। এটা হচ্ছে আপনি যদি সার্চ করেন বা আমি যে গ্রুপটা বললাম ওই গ্রুপে গেলেও ওখানে আপনারা বিভিন্ন এসওপি বা সিভি দেখতে পাবেন। যেহেতু আমার এটা ফোর্থ ইয়ার শুরু হচ্ছে, তো আমার এসওপি আমার সিভি এগুলি অনেকটাই পুরনো। আমি জানি না এখন এটা দিয়ে হেল্প হবে কিনা। আর এসওপি আপনার কিন্তু ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি, ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট ভ্যারি করবে। আমরা যেরকম একটা এক্সাম্পল দেখলাম যে এসওপির জন্য ওরা কিছু ক্রাইটেরিয়া দিয়েছে, কিন্তু আরেকটা ইউনিভার্সিটি ওরা কিছুই বলে নাই, ওরা শুধু বলছে আপনার এসওপি লাগবে এবং সিভি। এটা ডে ডে বাই ডে এটা কিন্তু চেঞ্জ হতে থাকে। এটার কোনো নির্দিষ্ট ফরম্যাট নাই, আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ফরম্যাটেই দিতে পারেন। তারপর বলা আছে যে বায়োকেমিস্ট্রি এবং মলিকুলার বায়োলজিতে অনার্স কমপ্লিট করব নেক্সট ইয়ার ইনশাল্লাহ। আমি নিউট্রিশনে ইউএসএ তে মাস্টার্স আর পিএইচডি করতে চাইলে কি কি করতে হবে? ইউএসএ তে যেটা সুবিধা, আপনি যে কোনো ফিল্ড থেকে আসতে পারে, এসে আপনি অন্য কোনো ফিল্ডে সুইচ করতেই পারেন। এটা কোনো এটা এমন না যে আমি নিউট্রিশনে পিএইচডি করতে চাইলে আমাকে নিউট্রিশন থেকেই আন্ডারগ্র্যাড বা মাস্টার্স করতে হবে, এমন না, আপনি আসতে পারেন। আপনি ডিপার্টমেন্টের ক্রাইটেরিয়া দেখবেন। মাইশা, আমি একটু বলতে চাই হ্যাঁ, হ্যাঁ। এখানে। হুম, হুম। হচ্ছে এই যে ট্রান্সক্রিপ্টের ব্যাপারটা, এটাতে হ্যাঁ, হচ্ছে আমি একটু যদি সময় থাকে আর কি শেয়ার করি। আমি হ্যাঁ, হ্যাঁ, হচ্ছে কয়েক মাস আগে
ট্রান্সক্রিপ্ট তুলেছি রেজিস্টার আচ্ছা। বিল্ডিং থেকে। তো হ্যাঁ। ওইখানকার ফিটা হচ্ছে কি, দেখা যায় হুম। যদি প্রায় 1 মাস সময় লাগে, অলমোস্ট 24 দিন হুম। বা 26 দিনের, সেক্ষেত্রে হচ্ছে জি। অনার্স এর জন্য হচ্ছে 700 টাকা, আর হ্যাঁ। মাস্টার্স এর জন্য 700 টাকা, এবং সেটা হুম। যে টাইমটা বলে তার থেকে বেশিই লাগে। এবং ওখানে হ্যাঁ। ওদের নিজের খুব সতর্কতার সাথে আনতে হয়, কারণ প্রত্যেকটা ইয়ারের প্রত্যেকটা সাবজেক্টের নাম ঠিক আছে কিনা, ইভেন যে আমরা যে স্কোরটা পেয়েছিলাম সেই স্কোরটাই বসানো আছে কিনা, এগুলো খুব সতর্কতার সাথে দেখতে হয়। তারপর হচ্ছে আমি আবার যে হচ্ছে 7 দিনের বলে সেটাও, 7 দিনের ফি নিয়েছে, হুম। যেটা হুম। বাংলাদেশ গভর্নমেন্টের, যেটা কিন্তু সময়টা তো বেশি লেগেছে, প্রায় 10-12 দিনের মতো লেগেছিল। ওইখানে হচ্ছে 1400 টাকা এর ব্যাপারটা। আর আরেকটা জিনিস ছিল, সেটা একটা থার্ড ইয়ারের একটা ইয়া ছিল, যে ইমপ্রুভমেন্ট ছিল, জি। যেটা আমি টোটালি ভুলে গেছিলাম, যে মার্কশিটটা ও। আমার কাছে নেই। এখন যখন আমি আনতে গেছি, তখন যে দেখা যাচ্ছে ওই মার্কশিটের জন্য ও আমার হচ্ছে ট্রান্সক্রিপ্টটা দিচ্ছে না। পরে শেষে আমার ভাগ্য ভালো ছিল, আমি আমার হচ্ছে কলেজে গিয়ে সেখানে সেই পুরাতন ফাইল ঘেটে প্রায় 10-12 বছর আগের সেই মার্কশিটটা পেয়েছি। তো এরকম যদি কারো ট্রান্সক্রিপ্ট তোলার ইয়া থাকে, সো আগে থেকেই নিজের কাগজপত্র বা ডকুমেন্ট গুছিয়ে গেলে একটু সুবিধা হয়, নাইলে হচ্ছে আমার মতো ঘুরতে হবে। এটা আসলে বিষয়, হ্যাঁ, এটা ধন্যবাদ এই জন্য আপনাকে হচ্ছে। আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য। হ্যাঁ, ট্রান্সক্রিপ্টটা রেডি করা, ট্রান্সক্রিপ্ট যে সবকিছু ঠিক আছে কিনা, নাম, কোর্স, আমার রেজাল্ট, এগুলি সব বারবার চেক করতে হয়, কারণ ওরা অনেকগুলি ট্রান্সক্রিপ্ট একসাথে তৈরি করে। এই জন্য নিজেরটা নিজেকে সবসময় দেখে নিতে হবে। এই জন্যই এটা একটু সময় সাপেক্ষ ট্রান্সক্রিপ্টটা উঠানো। সেটা যে কোনো ইউনিভার্সিটি রেজিস্টার বিল্ডিং এ আমার মনে হয় সময় লাগে। এই জন্য এটা একটু সতর্কতার সাথে মানে ট্রান্সক্রিপ্টটা নেওয়া উচিত, যে আমার সব ঠিক আছে কিনা। এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, ট্রান্সক্রিপ্ট। আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আমাদের হাতে আর 10 মিনিট সময় আছে। আচ্ছা ম্যাডাম আদাব, আমি নিশিতা, আমি ন্যাশনাল কলেজ অফ হোম ইকোনমিক্স আর কি অনার্স ফোর্থ ইয়ার ফাইনাল দিয়েছি, আমাদের রেজাল্ট এখনো আসেনি। হ্যাঁ। তা হ্যাঁ। আমরা কিন্তু একদম নিউ কামার, মানে আমরা হচ্ছে মাত্র সদ্য পাশ করেছি। সেক্ষেত্রে আমাদের জি। ধরেন যে রিসার্চের যে এক্সপিরিয়েন্স সেটা একদম নাই বললেই চলে। হ্যাঁ, ফোর্থ ইয়ারে আচ্ছা। আমরা একটা ডেজার্টেশন পেপার করি, কিন্তু হুম। সাধারণত হুম। ইউএসএ ফান্ডিং এর ব্যাপারের ক্ষেত্রে সাধারণত আপনার রিসার্চের প্রোফাইল অর্থাৎ আপনার পাবলিকেশন আছে কিনা Q1 Q2 জার্নালে সেটা বেশি দেখা হয়। তো সেক্ষেত্রে ম্যাডাম আমাদের জন্য কি ধরনের নির্দেশনা আপনি দিবেন? সেটা যেটা বলবো যে আহ, যেহেতু আমি নিজে হোম ইকোনমিক্স কলেজ থেকে অনার্স মাস্টার্স পাশ করেছি, তো আমি সেটা সম্পর্কে জানি। অনার্সে আমরা যেটা করি যে একটা গ্রুপ রিসার্চ, জি জি। সেটাও কিন্তু পাবলিশ করা যায়। যে কোনো ধরনের রিসার্চ, আমি যখনই কোনো একটা রিসার্চ করি অবশ্যই সেটা আমাকে পাবলিশ করার জন্য চেষ্টা করা উচিত। উইদাউট পাবলিকেশন কিন্তু রিসার্চের কোনো মানে সেটার কোনো মূল্য নাই, আমি যদি ভ্যালু সেটা থাকে না। পাবলিশ করতে না পারি। হ্যাঁ। তো যেটা গ্রুপ রিসার্চ আমরা করি অনার্সে, ওটাও কিন্তু পাবলিশ করা যায়। আর সবাই যেটা চিন্তা করে যে হয়তো ইউএসএ তে অ্যাডমিশনের জন্য আমার অনেক পাবলিকেশন লাগবে এবং খুব ভালো জার্নাল লাগবে। সেটা না, কারণ ওনারা জানে আপনি যখন অ্যাপ্লাই করছেন গ্রাজুয়েট প্রোগ্রামের জন্য আপনার যে অনেক পাবলিকেশন থাকবে না, সেটাই স্বাভাবিক। কিন্তু ওরা দেখতে চায় যে আপনি যে রিসার্চ করেছেন সেটার প্রতি আপনার ইন্টারেস্ট, বা সেটা যে আপনি পাবলিকেশনের জন্য চেষ্টা করছেন, সেটাই ওদের কাছে ম্যাটার করে, যে আপনি চেষ্টা করে যাচ্ছেন, এটাই ওরা দেখতে চায়। তো আপনি যদি পেপার সাবমিটও করেন, আপনি যখন আপনার সিভি রেডি করবেন তখন সেখানে লিঙ্কটা দিবেন, বা পেপারের নামটা লিখে আপনি বলতে পারেন যে সাবমিটেড, মানে আমি সাবমিট করে রেখেছি। এটাও হবে। হ্যাঁ, এটার আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ। হ্যাঁ। কোশ্চেনটা হচ্ছে, আমি যেটুকু বুঝলাম ফান্ডিং এর বিষয়টা, যেটা প্রফেসর ফান্ডিং, সেটা হচ্ছে ওরা ওখানে হয়তো বা ইউনিভার্সিটির ওই যে পোর্টালে উল্লেখ থাকে জি। ফান্ডিং এর ওই জায়গাটা, যে প্রফেসরের সাথে। আর জি। যদি উল্লেখ না থাকে, সেক্ষেত্রে সেটা সেন্ট্রাল ফান্ডিং ধরা যেতে পারে, কারণ অনেক সময় এটা আইডেন্টিফাই করা কঠিন হয়ে পড়ে। আমি অনেকগুলো ইউনিভার্সিটি সার্চ করেই বলতেছি, কঠিন হয়ে পড়ে এটা সেন্ট্রাল ফান্ডিং না প্রফেসর ফান্ডিং, বুঝে ওঠাটা খুবই টাফ অনেক সময়। হ্যাঁ। এটা একটা আহ, ঝামেলার বিষয় আমার জি। কাছে মনে হয়।
হ্যাঁ, সাধারণত এটাই হয়। যদি ওরা প্রফেসর ফান্ডিং বলে থাকে তাহলে লেখাই থাকে যে অবশ্যই আপনাকে অ্যাডমিশনের ক্রাইটেরিয়াই হলো যে আপনাকে একজন ফ্যাকাল্টি উনি রাজি হবেন, আপনি ওনার ল্যাবে কাজ করবেন এবং উনি আপনার এক্সপেন্সেস দিবেন। এটা ওখানে উল্লেখ করা থাকে। সাধারণত এটা উল্লেখ করা থাকা মানেই হচ্ছে আপনি রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপে আসবেন। আর যদি না থাকে তাহলে সাধারণত আমরা ধরে নিই যে সেটা হচ্ছে টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ, মানে ডিপার্টমেন্টাল ফান্ডিং থেকে হবে। তারপরে যদি কনফিউশন থাকে তাহলে সবচেয়ে ভালো হয় যে আপনি গ্রাজুয়েট কোঅর্ডিনেটর, যিনি গ্রাজুয়েট প্রোগ্রামের কোঅর্ডিনেটর, ওনাকে ইমেল করে জেনে নেওয়া যে ফান্ডিং এর বিষয়টা কিভাবে। আচ্ছা, আরেকটা জিনিস, এই যে ফান্ডিং এর বিষয়টা, দেখা যায় যে একটা ডিপার্টমেন্টে সাধারণত জি। অনেকগুলো প্রফেসর থাকে। সবচেয়ে হ্যাঁ, আমাদের উচিত কি, কোঅর্ডিনেটরকে হচ্ছে নক করা, না হচ্ছে অন্য কোনো মানে যে কোনো প্রফেসরকে নক করা? যদি সেটা অ্যাডমিশন রিলেটেড হয়, যে অ্যাডমিশনের জন্য আমি ইনফরমেশন জানতে চাই, যে ফান্ডিং এর আমি জন্য। জানতে চাই আচ্ছা, ফান্ডিং এর জন্য, ফান্ডিং যদি আপনি গ্রাজুয়েট কোঅর্ডিনেটরকে জিজ্ঞেস করতে পারেন যে আপনার ফান্ডিংটা কি, যদি আপনি কনফার্ম না হন যে এটা কি প্রফেসর ফান্ডিং নাকি ডিপার্টমেন্ট ফান্ডিং, উনি যদি আপনাকে জানায় যে এটা ডিপার্টমেন্ট ফান্ডিং, তখন আসলে আপনার এত কিছু করতে হবে না। কারণ আপনার যখন অ্যাডমিশন হবে ডিপার্টমেন্টে তখনই কিন্তু এরপরে ফ্যাকাল্টিরা আপনাকে চয়েস করবেন যে আপনি ওনাদের সাথে কাজ করতে পারেন কিনা। আম, আর যদি এটা প্রফেসর ফান্ডিং হয়ে থাকে তখন হচ্ছে আপনি ওনাদের উম, প্রোফাইলগুলি দেখতে পারেন। দেখে আপনার যদি ইন্টারেস্টেড মনে হয় যে আমি যে প্রিভিয়াস কাজ করে আসছি এই ফ্যাকাল্টির সাথে আমার এগুলি মিলে যাচ্ছে কাজগুলি, তখন ওইভাবে আপনি আহ, সেই প্রফেসরকে নক করতে পারেন, ইমেইল করতে পারেন। আরেকটা রিকোয়েস্ট আছে, সেটা হচ্ছে ধরো একটা স্যাম্পল একটা হচ্ছে মেইলের একটা মানে দেওয়া যায়, যেটাতে হচ্ছে আমরা প্রফেসরদের সাথে কি মানে কথা বলবো বা স্টার্টটা করবো কিভাবে। এটা হচ্ছে আমি অনলাইনে অনেকগুলোই পেয়েছিলাম, বাট এটা কি কেন মনে হয় যে সবগুলো আসলে এআই দিয়ে করা না কি, এটাও একটা বিষয় থাকে। যদি হচ্ছে এরকম কেউ পেয়েছে যে ফান্ডিং, যে এরকম একটা মেইল কমিউনিকেশন করে সেক্ষেত্রে আমাদের একটা আইডিয়া নেওয়া যায়। কারণ কি সেম একটা হ্যাঁ। একজনেরটা কপি করে কখনোই আরেকজনেরটা হয় না, সেটা হুম। সম্পূর্ণ জি। ইন্ডিভিজুয়ালি আলাদা। আর জি। প্রফেসর কার কথায় কখন কনফিডেন্স হবে সেটাও আলাদা। কিন্তু একটা জি। আইডিয়া নেওয়া যায়, এরকম আইডিয়া কি দেওয়া যায় কিনা যদি সম্ভব হয়ে থাকে। আইডিয়া হচ্ছে যেটা সাধারণত আপনি যদি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার গ্রুপগুলি দেখেন, ওরা প্রত্যেক বছরই কিন্তু আপডেট করে সবকিছু। যারা নতুন স্টুডেন্ট যাচ্ছেন তারা ওনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করেন। অনেক সময় সেই গ্রুপগুলিতেও থাকে যে আমি প্রফেসরকে এভাবে ইমেল করেছিলাম, এই ফরম্যাটে আমি ফান্ডিং পেয়েছি। আপনারা সেগুলি দেখতে পারেন, কারণ বছর টু বছর ভ্যারি করে কে কিভাবে লিখছে। সবসময় ট্রেন্ড চেঞ্জ হতে থাকে। অনেক সময় প্রফেসর চান যে আপনি ডিটেল ইমেল লিখবেন, অনেক সময় চান যে প্রফেসর চান আচ্ছা ঠিক আছে আপনি আপনার ইন্টারেস্ট শো করছেন, আমি এই সেমিস্টারে আসতে চাই। তখন নিচে আপনার সিভিটা দিলেন, উনি আপনার সিভি দেখে যদি ইন্টারেস্টেড হন উনি আপনাকে ইমেল ব্যাক করবেন যে হ্যাঁ আমি ইন্টারেস্টেড, আমরা একটা মিটিং করি, এরকম। আর সাধারণত এটার কোনো নির্দিষ্ট কোনো ফরম্যাট নাই, কোনো কিছুই নাই, আপনি আপনার মতো লিখতে পারেন। তবে অবশ্যই মেনশন করবেন যে আপনি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এবং আপনি কোন সেশনে আসতে চান, এবং আপনার একটা সিভি থাকতে হবে ইমেইলে, যেন প্রফেসর ওটা দেখে বুঝতে পারেন যে আপনার ব্যাকগ্রাউন্ড কি বা আপনি কেন ওনাকে লিখছেন, সেটা যেন উনি শিওর হন। এবং অবশ্যই ইমেইলের সাবজেক্টটা একদম ডেফিনিট হতে হবে যে আপনি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এবং আপনি ইন্টারেস্টেড অ্যাডমিশনের জন্য, যে যেই সেশনে আপনি ইন্টারেস্টেড সেই সেশন, এবং আপনি যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এটা ইমেইলের সাবজেক্টে মেনশন করতে হবে। আর এটা ধরে রাখতে হবে আমি যদি 20 জন প্রফেসরকে ইমেল করে থাকি, অবশ্যই 20 জন প্রফেসর আমাকে ইমেল ব্যাক করবেন না, সেখান থেকে হয়তো 5 থেকে 10 জন করবেন। তো এটাতে মন খারাপ করার কোনো কারণ নাই যে আমি অনেকজন প্রফেসরকে লিখলাম কিন্তু কেউই আমার রিপ্লাই দিচ্ছেন না। অনেক সময় ওনারা যদি স্টুডেন্ট নিতে ইচ্ছুক না হন ওনারা রিপ্লাই দেন না। কিছু প্রফেসর ওনারা জানান যে আমার ফান্ডিং নাই বা আমার ল্যাবে স্পেস নাই, আমি নতুন স্টুডেন্ট নিব না। আহ, তো প্রফেসর যদি ইন্টারেস্টেড হন উনি অবশ্যই আপনাকে ইমেল ব্যাক করবেন। মাইশা, আমরা মনে হয় হ্যাঁ। একটা মেইল অ্যাড্রেস, একটু আমাদের মেইল অ্যাড্রেসটা দেই এই গ্রুপের, মানে এখানে ইয়ে করে দেই। কেউ হ্যাঁ, যদি ইয়ে হয় চ্যাটে আমরা, দিয়ে দিলেই হ্যাঁ হবে। হ্যাঁ,
হ্যাঁ, আমরা দু একটা স্যাম্পল হচ্ছে তাদেরকে আমরা মানে মেইল করলে আমরা আমার দিয়ে মনে দেবো। হয় যে স্যাম্পলটা দিলে আসলে হবে কি, স্যাম্পলটা দিলে দেখা যাবে যে ওই স্যাম্পলেই হচ্ছে সবাই আটকায় যাবে। হ্যাঁ, স্যাম্পল এখানে অনেক স্যাম্পল। আর আমি আর যেটা এটা তো দেখালাম যে হচ্ছে যেটা, মানে আমি হচ্ছে যেটা বলতেছি জাস্ট দেখার জন্য, যদি ওই স্যাম্পল কপি করলে প্রফেসরের মেইলের রিপ্লাই কখনোই হচ্ছে পাওয়া পসিবল না। স্যাম্পল যদি কপি যে করা হয় সেক্ষেত্রে যেটা আমি হচ্ছে বলতে এক্স্যাক্টলি, চাই স্যাম্পলটা যে কপি হুম যদি হুম করা হয় সেক্ষেত্রে হবে কি, এই যে ওইটা হুবহু কপি করলে কখনোই কিন্তু ফান্ডিংটা আশা করা বা প্রফেসর আসে থেকে না। রেসপন্স আসলে আশা করা যাবে না। হ্যাঁ হ্যাঁ। তো সেক্ষেত্রে হচ্ছে যেটা, আমরা আমাদের হচ্ছে মেইল অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি, এখানে আপনাদের মেইল অ্যাড্রেস দিতে হবে না। আপনারা আমাদের মেইল অ্যাড্রেসটা নিয়েন, যার যেটা দরকার একটু কাইন্ডলি মেইল করে দিয়েন, তাকে সেই অনুযায়ী রেসপন্স করা হবে। তবে হচ্ছে সময় লাগবে, হ্যাঁ, কারণ আমরা তো হচ্ছে সবাই এখানে এক একটা কাজ করতেছি। আপনারা জাস্ট মেইল করে রাখবেন আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব। তবে হ্যাঁ, স্পেসিফিক ভাবে লিখতে হবে আপনি কোন জিনিসটা চাচ্ছেন, এসওপি, প্রফেসরের মেইল অর আদার্স থিং। স্পেসিফিক ভাবে লিখে দিলেই আমরা আমাদের সাধ্যমতো মেইলের রিপ্লাই করব। মেইলের অ্যাড্রেসটা আমি দিয়ে দিয়েছি, কমেন্ট বক্স থেকে মেইলের অ্যাড্রেসটা নিয়ে নিন। হ্যাঁ আচ্ছা, মাইশা। আরেকটা মৌসুমী, আমি কি জিনিস, একটু আমি কথা আমি বলতে একটু পারি? কোশ্চেন বেশি করতেছি। হ্যাঁ, আচ্ছা এক আরো এক একটা করে কোশ্চেন, বলেন। লাস্ট কোশ্চেন আমার, সেটা হচ্ছে আমি সিভি রিলেটেড একটা কোশ্চেন করতে চাই। সেটা হচ্ছে আমাদের বাংলাদেশেও হচ্ছে ইয়াতে আমরা যখন, আমি যখন বিশেষ করে চাকরির জন্য সিভি রেডি করেছি, আমার সিভির সাইজ হয়ে গেছে 4 পেজ 5 পেজ। ঠিক আছে, এখন একটা আমি বিভিন্ন সময় হচ্ছে দেখেছি যে এই সিভির এত বড় সিভি, এই হিউজ সিভি ওরা চায় না। ওরা সিভিটা খুবই শর্টকাট ছোট এবং একটা গ্লান্স যেটা হচ্ছে দেখলেই যে মানে ও আমার সম্পর্কে একটা আইডিয়া পাওয়া যায়, এরকম একটা সিভি চাই। এখন এটা ইউরোপের দিকে দেখতেছি ওরা হচ্ছে ওই ওই ফরম্যাটের চায়, কেমন একটা হচ্ছে লাইন ফরম্যাট দরকার। কিন্তু এখানে আবার দেখি বক্স ফরম্যাট। এখন আমি শিওর না যে কোন ফরম্যাটের সিভিটা রেডি করলে আসলে ভালো হয়। এটা সম্পর্কে সিভির একটু জন্য জানতে চাই। সিভির জন্য যেটা বলে যে শর্টকাট সিভি, যেটা 1 থেকে 2 পেজের ভিতরে সিভি হওয়া ভালো। আর সিভিতে অনেকে শুনছি যেটা 1 পেজের হয়, কথাও বলে। এটার জন্য কোনো নির্দিষ্ট ফরম্যাট নাই। এটা হচ্ছে আপনি যখন অ্যাপ্লাই এটা করবেন, যদি ফরম্যাট আপনি, না, এটা হ্যাঁ, বলতেছে যে হচ্ছে একটা সিভি মানে জিনিসটা হ্যাঁ, হচ্ছে যে 1 পেজের মধ্যে শেষ করবে, যাতে করে আপনার সম্পর্কে পুরো আইডিয়াটা, তার আপনার পুরো 4 পেজ 5 পেজের সিভি পড়ে দেখা তাদের অত সময় নেই। আপনার দিকে ওই সিভির ওই একটা পৃষ্ঠার দিকে তাকাইলে যেন মনে হয় আপনার সবকিছু আপনার দেখা যাচ্ছে, এরকম কিছু একটা আমি শুনেছি। এটা কি কারেক্ট কিনা? এখানে কারেক্ট ইনকারেক্ট আসলে এটা বলা খুব কঠিন, কারণ প্রফেসর কি দেখে উনি রাজি হবেন বা কি। সাধারণত সিভি থেকে আপনার ওভারঅল সবকিছু যেন জানা যায়, আর সবাই 2 পেজের কথাই বলে, 2 পেজ ম্যাক্সিমাম, এর মধ্যেই যেন সবকিছু চলে আসে। আপনার এক্সপিরিয়েন্স, আপনার পাবলিকেশন যদি এমন হয় যে আপনি, আপনার পাবলিকেশন লিস্ট অনেক বড়, সেখানে হয়তো আপনি আপনার গুগল স্কলারের লিংক দিয়ে দিলেন বা রিসার্চ গেটের, যেখানে গেলেই আপনার পাবলিকেশন দেখা যায়। সিভিতে আপনি লিংক ইউজ করতে পারেন, যে ওই লিংকে গেলে ওই রিলেটেড সবকিছু যেন দেখা যায়। যদি লিংক ইউজ করেন তখন আমার মনে হয় যে সিভিটা ছোট হয়ে আসে। সাধারণত ম্যাডাম, 2 পেজ হওয়াটাই ভালো। হ্যাঁ, জি। হ্যাঁ ম্যাডাম, আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে এই যে আমাদের যে একাডেমিক যে ট্রান্সক্রিপ্ট, হ্যাঁ, এটা তো হচ্ছে জি। অফিসিয়াল ট্রান্সক্রিপ্ট দিতে হয় হ্যাঁ। আমাদেরকে। হুম। আর অফিসিয়াল ট্রান্সক্রিপ্টটাকে আমরা মানে পাঠান মানে আমার অ্যাপ্লিকেশন হওয়ার আগেই আমি তুলে ফেলবো, নাকি যখন আমার হচ্ছে পাঠানো আমার অ্যাডমিশন হবে তখন গিয়ে আমি জি। ট্রান্সক্রিপ্টটা পাঠানোর ব্যবস্থা করব মানে? এটা এটা হচ্ছে যে ট্রান্সক্রিপ্ট আপনাকে, আপনি যখন ডিপার্টমেন্টের পেজে যাবেন, ওখানে বলা থাকে যে আপনি যখন অ্যাপ্লাই করছেন তখনই কি ফিজিক্যাল কপিটা পাঠাতে হবে, নাকি যখন আপনার অ্যাডমিশন কনফার্ম হবে তখন পাঠাবেন। এটা ওখানে বলা থাকবে। আর যে কোনো কনফিউশন যদি হয়, আপনি বুঝতে পারছেন না যে আমার কি এখনই হার্ড কপি পাঠাতে হবে নাকি অ্যাডমিশনের পরে পাঠাতে হবে, এটা আপনি মানে গ্রাজুয়েট কোঅর্ডিনেটর যিনি আপনার প্রোগ্রামের, ওনাকে আপনি জিজ্ঞেস করবেন। কারণ এটা ভ্যারি করে। অনেকেই আছে যে আপনি যখন অ্যাপ্লিকেশন করছেন তখনই আপনার প্রোফাইলে আপনার ট্রান্সক্রিপ্টের স্ক্যান কপি আপলোড করা থাকে। কিছু ইউনিভার্সিটি বলে যে ওকে, তুমি যেহেতু স্ক্যান কপি আপলোড করে রেখেছো, এটা দিয়ে আমরা
তোমার অ্যাপ্লিকেশনটা প্রসেস করব। এটার ভিত্তিতে আমরা অ্যাপ্লিকেশনটা দেখব যে অ্যাডমিশনের জন্য ক্রাইটেরিয়া ফুলফিল হচ্ছে কিনা। কিন্তু কিছু ইউনিভার্সিটি আবার বলে যে না, ওখানে স্ক্যান কপি থাকলেও হার্ড কপি পৌঁছাতে হবে। তো সাধারণত অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন পোর্টালে স্ক্যান কপি আপলোড করা থাকে, ওটা দিয়ে অ্যাপ্লিকেশন প্রসেস আগানো যায়। তারপরে অ্যাডমিশন কনফার্ম হওয়ার পরে ফিজিক্যাল কপি পাঠাতে হয়, এটা সাধারণ নিয়ম, কিন্তু ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট, ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করতে পারে। সেজন্য সবচেয়ে ভালো যে ডিপার্টমেন্টের পেজটা ভালো করে স্টাডি করা, ওদের রিকোয়ারমেন্ট গুলি কি। আর যদি কনফিউশন হয় তাহলে গ্রাজুয়েট কোঅর্ডিনেটরকে প্রশ্ন করা যে আমি অ্যাপ্লাই করছি, আমার কি ফিজিক্যাল কপিটা কবের মধ্যে পাঠাতে হবে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ম্যাডাম। আরেকটা প্রশ্ন ছিল হচ্ছে, আমরা যেহেতু আমরা মাত্র সদ্য পাশ করা, আমাদের রিসার্চ পেপার নেই, সেক্ষেত্রে হুম হুম। আমাদের সিনিয়র তারা কাজ করতেছে, মানে হেল্প লাগবে, এরকম কিভাবে ম্যানেজ করা? কারণ আমি হচ্ছে এরকম খুঁজতেছি, কিন্তু এখন জি। পর্যন্ত পাইনি। তো সেক্ষেত্রে হ্যাঁ। আপনারা কিভাবে করেছেন বা কি আশেপাশে আমাদেরকে একটু জানলে আমাদের একটু হেল্প হইতো। আচ্ছা, যেমন যদি আমি যে কোনো একজন ফ্যাকাল্টি দিয়ে দেখি, আমি যদি ফুড প্রসেসিং রিলেটেড থাকি, আমাদের যেরকম একটা কোর্স থাকে ফুড প্রসেসিং, সেখানে আমি দেখলাম যে আচ্ছা ভিটামিন ফর্টিফাইড খাবার থাকে কিছু, তারপরে প্রোবায়োটিক কিছু থাকে, ফুড ডেভেলপমেন্ট করা যায় নতুন ফুড। তখন আমি প্রফেসরকে লিখতে পারি যে আমি আমার আন্ডার গ্র্যাড প্রোগ্রামে এরকম একটা কোর্স ছিল আমার, সেখানে আমি ফুড প্রসেসিং সম্পর্কে অনেক কিছু জানতে পারছি। তখন আমার একটা ইন্টারেস্ট যে আমি ফুড প্রসেসিং রিলেটেড কাজ করব, এগুলি বলা যায় এরকম। একদম স্পেসিফিক আমি আমার ওই বিষয়ে এক্সপিরিয়েন্স থাকতে হবে এরকম কোনো ইয়ে না, আমি আমার ইন্টারেস্ট শো করতে পারি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ম্যাডাম। আর অবশ্যই আমরা যখন যেই রিসার্চই করি, সেটা যদি গ্রুপ রিসার্চ হয়, ইন্ডিভিজুয়াল রিসার্চ হয়, অবশ্যই চেষ্টা করতে হবে যে কাজটাকে পাবলিশ করার জন্য। কারণ পাবলিকেশন ছাড়া কিন্তু রিসার্চ ওয়ার্কের কোনো ভ্যালু নাই। আবার আমি যদি ফিল্ড ওয়ার্ক করি, ডাটা কালেকশন করি বা কমিউনিটি বেসড কাজ করে থাকি, সেটাও কিন্তু একটা এক্সপেরিয়েন্স, যে আমি কমিউনিটি বেসড কাজ করেছি, আমার এক্সপিরিয়েন্স আছে, আমি কমিউনিটি নিয়ে কাজ করতে চাই। সেটা আমি যখন একজন ফ্যাকাল্টির প্রোফাইলে যাব, আমি দেখলেই বোঝা যাবে যে উনি কি ল্যাব বেসড কাজ করেন নাকি কমিউনিটি বেসড কাজ করেন, কি কাজ করেন এটা বোঝা যাবে। আর পিএইচডি অ্যাডমিশনের জন্য আপনার যে পেপার থাকলেই হবে, থাকলে ভালো, না থাকলেও যে অ্যাডমিশন হবে না তা নয়। আর যেটা করা যায়, পাবলিকেশন কিন্তু শুধুমাত্র আপনি যে কাজ করেছেন এটা যে পাবলিশ করা যায় তা না। আপনি যদি রিভিউ পেপার লিখতে চান বা মেটা অ্যানালাইসিস পেপার আছে, সেগুলি হচ্ছে প্রিভিয়াসলি পাবলিশড পেপার নিয়ে আপনি একটা স্পেসিফিক সাবজেক্টের উপরে রিভিউ পেপার পাবলিশ করতে পারেন, বা মেটা অ্যানালাইসিস পেপার পাবলিশ করা যায়। তো আমার হাতে যদি কোনো ডাটা না থাকে, আমার যদি নিজের কোনো রিসার্চ ডাটা না থাকে, কোনো এক্সপিরিয়েন্স না থাকে, তাহলে আমি আমার পছন্দের ইন্টারেস্টেড ফিল্ডের একটা স্পেসিফিক টপিক নিয়ে পাবলিশ হওয়া প্রিভিয়াস 10 বছরের পেপার নিয়েও কিন্তু আমি সেগুলি ডাটা দিয়ে রিভিউ পেপার লিখতে পারি। আমার মনে হয় আমি হয়তো অনুরোধ করব আমাদের মডারেটরকে যে আহ, সামনে, মানে হাউ টু পাবলিশ এ পেপার, সেটা যদি রিসার্চ ওয়ার্ক হয় বা একটা রিভিউ পেপার হয় বা মেটা অ্যানালাইসিস হয়, সেটা কিভাবে করা যায় এটা নিয়ে একটা সেশন রাখার জন্য। তো যেটা বলতে চাই যে আমার যে নিজের ডাটা হতে হবে পেপার পাবলিকেশনের জন্য তা না। আপনি যদি সার্চ করে দেখেন হাউ টু রাইট আ রিভিউ পেপার অর মেটা অ্যানালিসিস পেপার, আপনি জানতে পারবেন যে আপনি যে ফিল্ডে ইন্টারেস্টেড, সেই ফিল্ডে এতদিন পর্যন্ত যে কাজগুলি হয়ে আসছে, যারা রিসার্চ করে আসছেন ওনাদের ডাটার উপরে ভিত্তি করেও আপনি পেপার লিখতে পারেন এবং পাবলিশ করতে পারেন। সো এটাতে মন খারাপ করার কোনো কারণ নাই যে আমার রিসার্চ ব্যাকগ্রাউন্ড নাই, আমার নিজের ডাটা নাই, আমি কিভাবে পেপার পাবলিশ করব। যারা প্রিভিয়াসলি কাজ করে গেছেন তাদের ডাটা নিয়েও আপনি পেপার পাবলিশ করতে পারেন। ডিপার্টমেন্ট বা প্রফেসর এটাই জানতে চাইবে যে আপনি যে টপিকে ইন্টারেস্টেড, আপনি কেন ইন্টারেস্ট, এবং আপনার যে ইন্টারেস্ট আছে এটা দেখাতে হবে। যে আমার নিজের রিসার্চ নাই ওই ফিল্ডে, কিন্তু ওই ফিল্ডে যারা রিসার্চ করেছে আমি তাদের ডাটা নিয়ে আমি একটা রিভিউ পেপার লিখেছি, এর মানে হচ্ছে ওই টপিক সম্পর্কে বা ওই টপিক রিলেটেড আপ টু ডেট রিসার্চ সম্পর্কে আমার ধারণা আছে। সো এটা করা যেতে পারে। আপনার যদি নিজের রিসার্চ ডাটা না থাকে, তাহলে আপনি রিভিউ পেপার বা এটা অ্যানালিসিস পেপার লিখতে পারেন, লিখে পাবলিশ করতে পারেন।
আসসালামু আলাইকুম মাইশা, আপু। আমি একটু কথা বলতে পারি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমি আশফি। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আসসালামু আলাইকুম। জি, ভালো। থ্যাংক ইউ, অনেক সুন্দর করে এতক্ষণ অনেক কিছু বুঝিয়েছেন আমাদের, খুব ভালো লেগেছে। সো আমার কিছু একটা কোশ্চেন ছিল। ফার্স্টলি, আপনি যখন স্টার্ট করেছেন তখন বলেছেন যে হ্যাঁ। আহ, কিছু প্রোগ্রাম আছে আমাদের, যেটা রেজিস্টার্ড জি ডায়েটিশিয়ানের জন্য। সো জি। আমি পড়াশোনা করতে চাচ্ছি না, কিন্তু আমি অ্যাজ এ হুম। ডায়েটিশিয়ান, সো আমি ওখানে জি একটা কোর্স করে ওখানে কোনো হসপিটালে কাজ করতে চাই। সেই জি। ক্ষেত্রে কি আমি তখন রেজিস্টার প্রোগ্রামটা অ্যাপ্লাই করতে পারবো? এটা ভ্যারি করে এখানে। আমেরিকাতে যেটা হয়, বিভিন্ন অঙ্গরাজ্যের জন্য, বিভিন্ন স্টেটের জন্য ওদের রেগুলেশন গুলি আলাদা। সেটা যে কোনো প্র্যাকটিস যদি আপনি করতে চান, ডক্টর বা ডায়েটিশিয়ান, সবার জন্য সব স্টেট অনুযায়ী আলাদা রেগুলেশন থাকে। কিছু স্টেট আছে, আপনার যদি প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থাকে ডায়েটিশিয়ান হিসেবে, তাহলে আপনি সরাসরি লাইসেন্সের পরীক্ষায় বসতে পারেন। এবার কিছু স্টেট আছে, ওরা অবশ্যই শুধুমাত্র ইউএস এর অ্যাক্রিডিটেড ইনস্টিটিউশন থেকে আপনাকে কিছু কোর্স ওয়ার্ক আগে করতে হবে, তারপরেই এখানে ইন্টার্নশিপ করে এরপরে আপনি বসতে পারবেন লাইসেন্স পরীক্ষার জন্য। এটা আসলে ভ্যারি করে যে আপনি কোন স্টেটের জন্য প্র্যাকটিস করতে চাচ্ছেন বা কোথায় আপনি প্র্যাকটিস করবেন, সেই স্টেটের রুলস এবং রেগুলেশন আপনাকে জানতে হবে। সাধারণত মিশিগানে যেটা হয় যে আপনি যদি একটা অ্যাক্রিডিটেড ইনস্টিটিউশন থেকে কোর্স ওয়ার্ক কমপ্লিট করেন, ইন্টার্নশিপ কমপ্লিট করেন, তখন লাইসেন্স ছাড়াও আপনি কিছু ইনস্টিটিউশনে প্র্যাকটিস করতে পারবেন। আবার কিছু স্টেট আছে যেখানে অবশ্যই আপনাকে লাইসেন্স থাকতে হবে, লাইসেন্স ছাড়া আপনি প্র্যাকটিস করতে পারবেন না। তো এটা আসলে ভ্যারি করে, আপনি কোন স্টেটের জন্য চেষ্টা করছেন সেই স্টেটের রুলস এন্ড রেগুলেশন দেখতে হবে আপনাকে। ওকে, থ্যাংক ইউ। আরেকটা জি কোশ্চেন, সেটা লাইক, এখানে তো আমরা ফান্ডের কথা বলছি, আমরা জি। জি ডিপার্টমেন্টাল ফান্ড কিংবা প্রফেসর ফান্ড। লাইক, আমি জি। কোনো ফান্ড নিতে চাই না, আমি ওন হ্যাঁ। কস্টে পড়তে যেতে চাই। সেক্ষেত্রে কি জি। যে কোনো ইউনিভার্সিটিতে আমি অ্যাপ্লাই করতে পারি? হ্যাঁ, আপনি সেলফ ফান্ডে আসতেই পারেন। সেজন্য আপনি যখন apply করেন, তখন সলভেন্সি যেটা, ফান্ডের সলভেন্সি, যে আপনি সলভেন্ট, আপনার টিউশন ফি দিয়ে আপনার লিভিং এক্সপেন্স, ইন্স্যুরেন্স, এগুলো আপনি আপনার সেলফ ফান্ডে করতেই পারেন। সেজন্য আপনাকে ব্যাংক স্টেটমেন্ট বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা দেখাতে হবে। ওইটাও কি আমার গ্রাজুয়েশন কোর্স 2 ইয়ার্স 4 ইয়ার্স এরকম কমপ্লিট করতে হবে, নাকি আমি 3 মান্থস 4 মান্থসের কিংবা 6 মান্থে কোনো শর্ট কোর্সে যেতে পারি? এটা যেহেতু ইউএসএ তে অনেক ইউনিভার্সিটি, কিছু ইউনিভার্সিটি আছে, আপনি যদি ডায়েটেটিক্স প্রোগ্রামের কথা বলে থাকেন, ওদের অনলাইন প্রোগ্রাম থাকে, যে অনলাইনে আপনি ডায়েটেটিক্স প্রোগ্রামটা কমপ্লিট করতে পারবেন। সেটা ভ্যারি করে, সেটা হচ্ছে আপনাকে বিভিন্ন ইউনিভার্সিটির ডায়েটেটিক্স প্রোগ্রামগুলি দেখতে হবে। তবে আমি ঠিক এটা ওকে। জানি না যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা কি অনলাইনে ডায়েটেটিক্স প্রোগ্রাম কমপ্লিট করতে পারে কিনা। কারণ ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য ওদের রেগুলেশন অনেক সময় একটু ডিফারেন্ট হয় লোকাল স্টুডেন্টের তুলনায়, ডোমেস্টিক স্টুডেন্টের তুলনায়। কিন্তু এটা সম্ভব, ওকে। অনেক ইউনিভার্সিটি অনলাইন ডিগ্রি অফার করে। আপনি দেখতে পারেন যে অনলাইন ডিগ্রিগুলি সাধারণত শর্ট লেন্থে হয়। ওকে, থ্যাংক ইউ মাইশা, আমি আর কথা বাড়াবো না। আর অনেক মৌসুমী, ধন্যবাদ থ্যাংক ইউ জয়েন এত করার সুন্দর একটা জন্য। প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য। থ্যাংক ইউ, পরে আবার আপনাদের সাথে কথা হবে ইনশাল্লাহ। জি আসসালামু জি। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের কি আর কোনো প্রশ্ন আছে? না হলে আমরা আমাদের আজকের সেশনটা এখানে শেষ করতে পারি। ম্যাডাম, আমার একটা রিকোয়েস্ট ছিল, সেটা হচ্ছে হুম আমাদের হুম। যে জি। রিভিউ পেপার বা মেটা অ্যানালাইসিস যে পেপার হ্যাঁ গুলা, হ্যাঁ সেগুলো নিয়ে হ্যাঁ। যদি আমাদের একটা সেশন হয়, আমাদের জন্য একটু উপকার হতো। এটা আচ্ছা, কি আমি পসিবল? আমাদের যে মডারেটর, আমি ওনাকে রিকোয়েস্ট করব যে আহ, সামনে একটা সেশন রাখার জন্য। কারণ আমরা আসলে নিউট্রিশন সেক্টরে আমরা যারা অনার্স মাস্টার্স করি বা এই লাইনে আমরা যারা পড়ি, শুধুমাত্র হোম ইকোনমিক্স না, যারা হচ্ছেন আপনার ফুড টেকনোলজি, ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এগুলি থেকেও নিউট্রিশন রিলেটেড ডিগ্রি নেন, তাদের সবার যেন উপকার হয়, এই জন্য আমরা আসলে বিভিন্ন সেশনের আয়োজন করেছি। যেমন আজকে হচ্ছে শুধুমাত্র হায়ার স্টাডিজ ইন ইউএসএ, কারণ হচ্ছে ইউএসএ, কানাডা, ইউরোপ, বিভিন্ন কান্ট্রির জন্য সাধারণত প্রসেসটা একটু ডিফারেন্ট হয়। তো আজকে শুধুমাত্র ইউএসএ তে অ্যাডমিশন নিতে হলে
কি করতে হবে সেটা নিয়ে বলা হয়েছে। হয়তো সামনে কানাডা বা ইউরোপের কোনো দেশ সম্পর্কে আলোচনা করা হবে। তারপরে নিউট্রিশন থেকে পাশ করে আপনি যদি ক্লিনিক্যাল লাইনে ডায়েটিশিয়ান হতে চান সেটার জন্য কি করতে হবে, ইন্টার্নশিপ কোথায় করতে পারেন। তারপরে হচ্ছে আপনি যদি বিসিএস এ যেতে চান, বিসিএস ক্যাডার হওয়ার জন্য যেহেতু হোম ইকোনমিক্স এর জন্য আলাদা সাবজেক্টে ক্যাডার হওয়া যায়, আবার ফুড অ্যান্ড নিউট্রিশন সাবজেক্টের জন্য আলাদা ক্যাডার হওয়া যায়। তো সেই জন্য পড়ালেখাটা কেমন হবে সেটা নিয়েও হয়তো সেশন হবে। এজন্য পেজে একটু চোখ রাখতে হবে যে কখন কোন সেশনটা হচ্ছে, কারণ সব সেশন তো আসলে একজন স্পিকার নেবেন না, বিভিন্ন স্পিকার আসবেন যারা যেই ফিল্ডে এক্সপার্ট, ওনারা ওই বিষয়ে সেশনটা নিবেন। সেজন্য একটু চোখ রাখতে হবে, কারণ ওনাদেরকে ম্যানেজ করা, ওনাদের টাইম ম্যানেজ করা এটি একটু কঠিন। এজন্য আমরা আসলে আগে থেকে বলতে পারি না যে কোন সেশনটা কবে হবে। আমার মনে হয় সামনে একটা সেশন আছে যে আপনি নিউট্রিশন থেকে পাশ করে কিভাবে টিচিং প্রফেশনে। টিচিং প্রফেশনে হ্যাঁ যাবেন। হ্যাঁ তো এরকম যখন আমাদের যে স্পিকার অ্যাভেলেবল হবেন আমরা ওই ফিল্ড নিয়ে আলোচনা করব। তো ওই জন্য ভালো হয় যে একটু পেজে চোখ রাখা যে কখন কি নিয়ে কথা হচ্ছে। অবশ্যই হ্যাঁ, যেহেতু বাইরে আসার জন্য পেপার পাবলিকেশন একটা অনেক ইম্পর্টেন্ট টপিক, সেজন্য আহ, আমরা চেষ্টা করব যে পেপার পাবলিকেশনের উপরে একটা সেশন রাখার জন্য। হ্যাঁ হ্যাঁ, ওইটা থ্যাংক ইউ। আমিও চিন্তা করতেছি, ওইটা আমরাও চেষ্টা করব যে, এবং এটা জানিয়ে দেওয়া হবে যে কখন হচ্ছে আমরা রিভিউ পেপার বা পেপার পাবলিকেশন নিয়ে সেশন করব। এটাও যেরকম হচ্ছে 1 সপ্তাহ বেশি সময় আগে জানানো হয়েছে, ইনশাল্লাহ আমরা ওইভাবে জানিয়ে দিব আর কি। আর আচ্ছা, আমাদের থ্যাংক ইউ ম্যাডাম। ফাল্গুনী টুম্পা আপু একটা কোশ্চেন করেছিলেন যে আপু, ফান্ডিং এর জন্য রিসার্চ পেপার পাবলিকেশন মাস্ট থাকতে হয়, হুম। এটার অ্যান্সার অলরেডি তুমি দিয়ে দিছো, ঠিক আছে? আচ্ছা, এই তারপর যে আমি হ্যাঁ আরেকবার হ্যাঁ ক্লিয়ার করি, হ্যাঁ, যে পাবলিকেশন থাকাটা ভালো, কারণ হ্যাঁ ভালোর কোনো শেষ নাই। একটা ডিপার্টমেন্টে হয়তো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যদি বড় ডিপার্টমেন্ট হয় দেখা যায় যে 20-30 জনকে হয়তো ওনারা একটা সেশনে ইনটেক করে। আবার আমি যে ডিপার্টমেন্টে পড়াশোনা করি ডিপার্টমেন্টটা ছোট, এই জন্য ওনাদের ফান্ডিং কম। আর আমার ডিপার্টমেন্ট হচ্ছে ডিপার্টমেন্টাল ফান্ডিং, তো সেই জন্য ওনারা হয়তো খুব বেশি স্টুডেন্ট নেন না, 2 থেকে 3 জন। কিন্তু হয়তো দেখা যাবে ওনারা ইন্টারভিউ এর জন্য শর্ট লিস্ট করে রাখছেন 10 জনকে। সেই 10 জনের ইন্টারভিউ এর পরে 2 জনকে সিলেক্ট করবেন। তো যখন আপনি হয়তো অ্যাপ্লিকেশন করতে পারেন, অ্যাপ্লাই করতে পারেন, সব করতে পারেন, কিন্তু যখন স্ক্রিনিং হবে তখন হয়তো যেহেতু আপনার রিসার্চ পেপার নাই, পাবলিশ পেপার, এই জন্য হয়তো আপনি একটু পিছিয়ে যাবেন। কিন্তু তার মানে এই না যে রিসার্চ পেপার ছাড়া ফান্ডিং পাওয়া একদমই অসম্ভব। আর ইউএসএ তে অনেক ইউনিভার্সিটি আছে, কিছু আছে একদম সামনের দিকে র্যাঙ্কিং, সেগুলোতে হয়তো অনেক গুরুত্ব দেওয়া হয় রিসার্চ পেপারে। আবার কিছু ইউনিভার্সিটি আছে যে মোটামুটি মানের, সেগুলিতে হয়তো আপনার যদি সিজিপিএ ভালো থাকে বা অন্য আপনার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স খুব ভালো, সেক্ষেত্রে আপনার হয়তো পেপার নাই বা আপনি পাবলিকেশনের সুযোগ পান নাই, আহ, তাহলেও আপনি ফান্ডিং পাবেন। এটা কোনো মেজর ক্রাইটেরিয়া হবে না। ওটা আপনাকে চিন্তা করতে হবে যে র্যাঙ্কিং সামনের দিকে হলে তখন আপনার সবকিছুতে, আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট, আপনার সিজিপিএ, আপনার পাবলিকেশন, এগুলো অবশ্যই হাই কোয়ালিটি হতে হবে যদি আপনি সামনের দিকে র্যাঙ্কিং এর ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন। আর কিন্তু আপনি যদি মধ্যম মানের বা একটু নিচের দিকে র্যাঙ্কিং এ অ্যাপ্লাই করেন তখন দেখা যাবে যে, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, বলো। আচ্ছা, তাহলে দেখা যাবে যে অনেক সময় আপনার সিজিপিএ যদি একটু কম হয় বা আপনার পাবলিকেশন লিস্টটা যদি না থাকে বা পেপার যদি না থাকে, তাহলেও আপনি ফান্ডিং পাবেন। এটা ডিপেন্ড করবে আপনার ডিপার্টমেন্ট, আপনার ইউনিভার্সিটি, তাদের র্যাঙ্কিংটা কেমন। আর এখানে যেটা করা যায়, ইউএসএ তে আপনি আসলেন, এসে আপনি একটা প্রোগ্রামে ভর্তি হলেন, তার মানে এই না যে আপনাকে ওখানেই আপনার এডুকেশনটা কন্টিনিউ করতে হবে। এখানে আসার পরে আপনি যদি চান যে আপনি আপনার ইউনিভার্সিটি বা আপনার ডিপার্টমেন্ট চেঞ্জ করতে পারবেন, এটা চেঞ্জ করা যায় এখানে। আচ্ছা ম্যাডাম, আমার একটা লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে যে হ্যাঁ, হ্যাঁ। আমরা যেহেতু ছোট, আমাদেরকে কি সুপারভাইজ করা যায় যে কিভাবে রিভিউ পেপার বা মেটা অ্যানালিসিস পেপারটা মানে লিখেন বা কিছু, মানে আপনারা আচ্ছা। কোন একটা পেপারে কাজ করতেছেন সেটাতে হ্যাঁ, আমাদেরকে হ্যাঁ। হচ্ছে কো অথর হিসেবে বা ইয়ে হিসেবে
এইটা একটু টাফ। সাধারণত আহ, এটা এটা যেটা করতে হয়, পেপারটার পিছনে অনেক সময় দিতে হয়, কারণ আসলে যদি আমি রিভিউ পেপার বা মেটা অ্যানালাইসিস পেপার লিখতে চাই সেটা আসলে খুব তাড়াতাড়ি করতে হয়। কারণ দেখা যায় যে আমি হয়তো 2025-এর জুন মাস পর্যন্ত যে পেপারগুলি পাবলিশ হয়েছে সেগুলি নিয়ে কাজ করতে চাচ্ছি। তো অনেক তাড়াতাড়ি লিখে এটা সাবমিট করতে হয়, কারণ দেখা যায় যে আমি যে ফাইন্ডিংসটা পেয়ে গেলাম এটা দিয়ে অন্য আরেকজন কাজ করে ফেললো এর মধ্যে, আমার পেপার সাবমিট হওয়ার মধ্যে। তখন আসলে আমার পেপারটার আর সেরকম ইন্টারেস্ট বা ভ্যালিডিটি থাকে না। তো এটা হচ্ছে যারা সবসময় লেখালেখি করেন, আহ, আমি তো সবার কথা জানি না, আমরা যখন কাজ করেছি বারডেমে যে কামরুন নাহার ম্যাডাম আছেন উনি সবসময় লেখালেখি, মানে ম্যাডাম সবসময় পাবলিকেশন করেন। তো আমার মনে হয় কেউ যদি ইন্টারেস্টেড হয় ম্যাডামের সাথে কথা বলতে পারেন, বা আপনি যে ইনস্টিটিউশন থেকে পাশ করেছেন সেখানে যদি আপনার কোনো টিচার থাকেন যিনি আপনাকে নিতে চান। কারণ আসলে এভাবে কারণ আমি যেহেতু আমার রিসার্চ নিয়ে এখন ব্যস্ত, আপাতত আমি এখন কোনো রিভিউ পেপার বা কোনো মেটা অ্যানালাইসিস নিয়ে কাজ করছি না। তো এটা আসলে খুবই একটু টাফ যে কোনো একটা গ্রুপে ঢুকে যাওয়া বা কারোর সাথে লিঙ্কে থাকা, যে হ্যাঁ আপনি লিখছেন আমি আপনাকে হেল্প করছি, আমি কো অথার হিসেবে তাহলে পেপারে থাকবো। তো এটা একটু কঠিন। সেই সেজন্য আপনার ইনস্টিটিউশনের কোনো টিচার বা আমি যেরকম বললাম যে বারডেমে আমরা যখন কাজ করতাম তখন বারডেমে কামরুন নাহার ম্যাডাম উনি পাবলিকেশন নিয়ে কাজ করতেন। তো ওনাকে ওনার সাথে কাজ করলে পাবলিকেশন হতো। আহ, কিন্তু এটা আপনি নিজেও করতে পারেন, এটার জন্য আপনাকে কারো হেল্প লাগবে না, কারণ এখন হচ্ছে অনলাইনে আপনি সব গাইডলাইন সবকিছু পান। আপনি যদি আহ, চেষ্টা করেন, আমরা তো একটা সেশন করবোই, এরপরেও আপনি যদি নিজে জানতে চান আপনি অনলাইনে গিয়ে হাউ টু রাইট আ রিভিউ পেপার আর মেটা অ্যানালাইসিস পেপার এটা লিখলে আপনি অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। এটা এমন কোনো কঠিন কাজ না, আর আপনি নিজেই পারবেন। আপনার একটু কনফিডেন্স থাকতে হবে। আর সেশনটা দেখলে হয়তো আপনি জানতে পারবেন যে কিভাবে পেপার সার্চ করতে হয়, একটা পেপার কিভাবে পড়তে হয়। আপনি নিজেও পড়তে পারেন আপনার ইন্টারেস্টেড যে কোনো একটা টপিকে, আপনি সার্চ দিয়ে একটা পেপার নামায় আপনি দেখতে পারেন যে পেপারে কি থাকে, কিভাবে লেখা থাকে, ফরম্যাটটা কিরকম থাকে। আপনি নিজে একটু পড়ার চেষ্টা করতে পারেন। আমার মনে হয় আপনি একটা দুইটা রিভিউ পেপার যদি নিজে দেখেন আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন যে আচ্ছা এভাবে করতে হয়। আর আমরা, হ্যাঁ আমরা সেশন করব হয়তো, কিন্তু এভাবে আসলে স্পেসিফিক্যালি বলা যায় না যে আমি বুঝতে পেপারটা মাইশা, কবে লিখবো। হ্যাঁ, হ্যাঁ, আমার যেটা মনে হচ্ছে যে ওরা তো হচ্ছে অনার্স পরীক্ষা দিয়েছে, রেজাল্ট বের হয়নি, মাস্টার্সে ভর্তি হবে। আমি যদি হ্যাঁ, হ্যাঁ, প্ল্যানিং হ্যাঁ, করিও যে আমি হচ্ছে ইউএসএ বা অন্য কোথাও যাব হায়ার স্টাডির জন্য, আমার কিন্তু একটা টাইম হ্যাঁ, হ্যাঁ, লাগে। তো প্রিপারেশন নিতে তো আমার মনে হয় ওরা অনার্সে তো গ্রুপ রিসার্চ করছে, ওইখানে কোনো না কোনো সুপারভাইজারের কাছ থেকে তারা সুপারভাইজড হয়েছে। তো এই সময়টা যদি হ্যাঁ। তাদের সঙ্গে বসে থেকে তারা কি করতেছে, যে ম্যাডাম আমাকে একটু বলেন, বা সে কি কাজ করতেছে তাকে যে একটু রিকোয়েস্ট করা। যেমন আমাদের সময়টা আমি আর মাইশা আমরা কিন্তু কামরুন নাহার ম্যাডামের রুমে যেয়ে বসে থাকতাম। এটা একদম সত্যি কথা, কোনো কাজ থাকতো না। ম্যাডাম কি না এখন করতেছেন এখন ম্যাডাম সবাই দিত। হয়তো ম্যাডামের অ্যাক্সেস তো আর সবার কাছে নাই, ম্যাডাম হ্যাঁ তো হ্যাঁ, আর সবাইকে এই অ্যাক্সেস জন্যই তো দিবে না। সে বললাম যদি যে এখন যার যার আমার মনে সুপারভাইজার। হয় যে একটু একটু নিজে একটু চেষ্টা করলে এটা কিন্তু সহজ। মানে সুপারভাইজার বলতে এটা হয়তো খারাপ শোনা যায় বা ইয়ে, আমাদের সব টিচার হয়তো পাবলিকেশন নিয়ে ইন্টারেস্টেড না। ওনাদের আসলে মানে না ওনারা না, হয়তো আমি অনেক আমি ব্যস্ত বলি থাকে। মাইশা, ওই যে যে হ্যাঁ, জিনিসটা আসলে যেমন হচ্ছে আমাদের ক্যাম্পাসে একজন সুপারভাইজার ছিলেন, এখনকার নিয়মটা জানি না, কিন্তু উনি আমাদেরকে অন্য আরেকজন সুপারভাইজারের কাছে পাঠিয়েছেন। এখন যদি ওরকম লিঙ্ক পসিবল, যে হ্যাঁ, এবং সুপারভাইজারদের ওনারা কিন্তু টাইম নষ্ট করা দেখলেও মানে যে কে কাজ পারতেছে না তাকে কাজ দিতেও চায় না, এটা হচ্ছে আরেকটা কথা। তো ওইখানে যে একটু তাদেরকে নক করা যে ম্যাডাম আমি কাজ শিখতে চাচ্ছি, আপনাদের অনার্স এর যে এক্সটার্নাল সুপারভাইজার ছিল, ইন্টারনাল না। এখন এটা বলাটা কিন্তু মুশকিল, হ্যাঁ কারণ হ্যাঁ, একটু হচ্ছে সব মুশকিল যে এক্সটার্নাল যে পাবলিশ করতে চাইবে সেটাও ইয়ে না। আর একটা পাবলিকেশনের পিছনে অনেক সময় দিতে হয়, অনেক লেখালেখি, সময় দিতে তারপরে হয়। সাবমিট হ্যাঁ হ্যাঁ, করার পরে সেটা রিভিউ হয়ে আসবে। আমরা এগুলি নিয়ে ডিসকাস করব, তখন একটা ধারণা পাওয়া সেটাই। যাবে। কিন্তু এটা এমন না যে আমি নিজে করতে পারবো না, এটা কিন্তু এরকম না। হ্যাঁ বাহিরে দেশগুলিতে কিন্তু স্টুডেন্টরাই সবকিছু করে এবং
আর এটা এমন কোনো জটিল বিষয় না, কোনো কিছুই না, এটা নিজেই করা যাবে। শুধু ফরম্যাটটা জানতে হবে, ওটা আমরা জানাবো আমাদের পরবর্তী সেশনে। আর হ্যাঁ, যদি কোনো সুপারভাইজারের লিঙ্ক পাওয়া যায় যে উনি কাজ করেন, আহ, তাহলে তো এটা খুবই হেল্পফুল। কিন্তু নিজে যে করা যাবে না এরকম না, যে আমার কি হলো, আমি তো কারো লিঙ্ক জানি না, আমি কারো কাছে যেতে পারলাম না, কেউ নাই, আমি কিভাবে করব, এরকম অসহায় হওয়ার কোনো কারণ নাই। কারণ এখন হচ্ছে সবকিছুই অনলাইনে অ্যাভেলেবল। অনলাইনে একটু ঘাটাঘাটি করলে একটা গাইডলাইন মোটামুটি পাওয়া যায়। আর যে কোনো প্রশ্ন আমাদের পেজে যদি করা হয়, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব হেল্প করার জন্য। আর আচ্ছা, কারো ঠিক কোনো আছে, কোশ্চেন থ্যাংক ইউ আছে? ম্যাডাম। আমার মনে হয় আজকে শেষ হয়ে আপু, যায় আমার আর একটা এখানে। কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আপু, অবশ্যই। এটা এটা তাহলে লাস্ট প্রশ্ন। হ্যাঁ, আমরা হ্যাঁ হ্যাঁ। এরপরে আমাদের আজকের সেশনটা আর কন্টিনিউ করব না। আপু, আমি যদি হোম ইকোনমিক্স কলেজ থেকে বাংলা ভার্সনে পড়ে থাকি, আমিও যদি জি, এমওই সার্টিফিকেটটা না থাকে, তাহলে কি জি, অ্যাডমিশনে কোনো প্রবলেম হবে? না, কোনো প্রবলেম নাই। আপনি বাংলা মাধ্যমে পড়েন, ইংলিশ মাধ্যমে পড়েন, কারণ হচ্ছে সাধারণত আমরা যারা হোম ইকোনমিক্স কলেজ থেকে পাশ করি, আমাদের মিডিয়াম অফ ইনস্ট্রাকশন বাংলাই হয়। আমরা যদি ইংলিশেও পরীক্ষার খাতায় লিখে থাকি, যেহেতু আমরা যে প্রশ্নটা পাই একপাশে বাংলা প্রশ্ন একপাশে ইংলিশ প্রশ্ন থাকে, আমার সময় যেটা ছিল, আমি কিছু কোর্স বাদে, মাইনর একটা দুইটা কোর্স বাদে আমি আমার সব পেপারে ইংলিশে দিয়ে আসছি। কিন্তু এটার মানে এটা না যে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন আমার জন্য ইংলিশ হয়ে যাবে। আমি ইংলিশে পরীক্ষা দিই, বাংলায় পরীক্ষা দিই, আমার মিডিয়াম অফ ইনস্ট্রাকশন বাংলাই থাকবে। সেক্ষেত্রে আপনাকে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট দিতে হবে, আইএলটিএস, টোফেল বা তাহলে কি ডুওলিঙ্গো। সার্টিফিকেট গুলা ইংলিশে ট্রান্সলেট করতে হবে? আর সার্টিফিকেট, সার্টিফিকেট তো আমি ইংলিশেই থাকে। সার্টিফিকেট ইংলিশে থাকে। হ্যাঁ, আপনি যদি না দেখে থাকেন, আপনি যখন সার্টিফিকেট হাতে পাবেন, আপনার সার্টিফিকেট, মার্কশিট এগুলো কিন্তু সব ইংলিশেই থাকে। এবং আপনার যে ট্রান্সক্রিপ্টটা দিবে রেজিস্টার বিল্ডিং থেকে, ট্রান্সক্রিপ্টটাও ইংলিশেই হবে। আচ্ছা, সরি সরি, আমি কি একটা ওকে, লাস্ট থ্যাংক ইউ। কোশ্চেন আমি শুনেছি, আমি হ্যাঁ, জাস্ট একটু ওকে, ইন্টারাপ্ট করতে পারি কি? যে ওকে, সেটা হচ্ছে হ্যাঁ, হ্যাঁ, তাসলিম আপু জি, কথা বলেছেন কিছুক্ষণ আগে, জি, ওনার জি, কাছে আসলে বেসিক্যালি কোশ্চেনটা সেটা আচ্ছা, হচ্ছে যারা আমরা অনেক আগে পাস করেছি তাদের জি, যেটা হয়েছে, তখন তো ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস ছিল, তখন তো গ্রেডটা মেনশন ছিল না। যেমন আমরা হুম, আজকে হুম, দেখলাম যে আমাদের 3 অ্যাটলিস্ট থাকতে হবে। জি, তো জি, সেই জি, ক্ষেত্রে আমরা কিভাবে হচ্ছে এক্সচেঞ্জ করব? ওইটা কি আমাদের রেজিস্টার বিল্ডিং এ করে আচ্ছা, দিবে নাকি হচ্ছে আমাদের কি হ্যাঁ, করতে হবে? না, রেজিস্টার বিল্ডিং আপনাকে করে দিবে না। আমি যতটুকু জানি, আমার রেজাল্টও কিন্তু ডিভিশনে ছিল, ক্লাস, ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস এরকম ছিল। তো যেটা আমি করেছিলাম, যে আমি অ্যাপ্লাই করার আগেই আমার ট্রান্সক্রিপ্টটা ইভালুয়েশন করিয়ে নিয়েছি, আমি ওয়েস এর মাধ্যমে করিয়েছি। তো তখন আমি আমার সিজিপিএটা ওরা ক্যালকুলেট করে দিয়েছে, যে ইউএসএ এর ইয়ে অনুযায়ী, সিজিপিএ আচ্ছা স্কেল মাইশা, অনুযায়ী। তাহলে হচ্ছে জি, আমি তো ওয়েস করেছিলাম ফর কানাডার জি, জন্য। জি, তো তখন আচ্ছা, কিন্তু আসলে আমাকে কিন্তু ফিল আপ, মানে আমাকে কিভাবে দিয়েছে আমি জানি না, আমাকে তো যে ও, ফর্মটা অফ মানে বন্ধ রেখেই হচ্ছে কভার করে দিয়েছে। ওখানে জি, কি জি, সিজিপিএ থাকে? মানে আমি জানি না, এই জন্য আপনাকে জিজ্ঞেস হ্যাঁ, করছি। হ্যাঁ, 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 সিজিপিএ থাকে। আমারটা এখন আমি দেখাতে পারছি না। হ্যাঁ, ওরা সিজিপিএ দিয়ে দেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, তাহলে তো টেনশন নাই। আমি তো টেনশন করতেছিলাম এই সিজিপিএ কিভাবে কনভার্ট করব, কারণ ফার্স্ট না, ক্লাসটা আমরা হ্যাঁ, কত হ্যাঁ, জি, কাউন্ট করব সেটা তো আমরা বুঝতে পারছি না। হ্যাঁ, এটার জন্য যদি এরকম হয় যে আপনার সিজিপিএটা জানতে হয়, তাহলে ভালো হয় আপনাকে ইভালুয়েশন করাতেই হবে। কারণ ইউএস এর বাইরে যে কোনো ইনস্টিটিউশন থেকে আপনি যদি পাশ করে থাকেন, আপনার ট্রান্সক্রিপ্টটা অবশ্যই একটা ভেরিফাইড কোম্পানিকে ওএস দিয়ে এর কি ইভালুয়েশন কোনো করাতে হচ্ছে হবে। টাইম ডিউরেশন আছে, যে এতদিনের হচ্ছে টাইম ডিউরেশন থাকে? ওএস এর যেটা করে যে, আমি ওয়েস থেকে করিয়েছি, এই জন্য আমি ওটার সিস্টেম জানি, বাকিগুলি জানি না। ওয়েসে হচ্ছে প্রথমে আপনাকে অ্যাপ্লিকেশন ওপেন হওয়ার পরে আপনাকে ট্রান্সক্রিপ্ট পাঠাতে হবে ওদের কাছে, ওদের অফিসে। তো সেটা ডিএইচএল এর মাধ্যমে পাঠাতে হয়। ওখানে ওটা পৌঁছানোর পরে আপনাকে বলা হয় যে আপনার রেজিস্টার্ড বিল্ডিং বরাবর ওরা একটা ইমেল করেছে, সেই ইমেলটা যেন ভেরিফাই করা হয়। সেজন্য আবার রেজিস্টার বিল্ডিং এ গিয়ে একটা ফি জমা দিয়ে ওইটা ভেরিফাই করাতে হয়, ওই ইমেলটা, যে হ্যাঁ আমরাই এই ট্রান্সক্রিপ্ট পাঠিয়েছি। তো এই এই মানে ইমেল চালাচালিতে একটু সময় চলে যায়, মিনিমাম 1 মাস সময় লাগে। আচ্ছা, মানে এটা একবার ওয়েস করে ফেললে সেই ক্ষেত্রে হচ্ছে কতদিন মেয়াদ থাকে? 1 বছর, 2 বছর? উম এটা আমি ঠিক জানি না, কারণ ওরা ওদের আচ্ছা আচ্ছা। পলিসি চেঞ্জ করে থাকে। আমি
আমি এটা ঠিক জানি না, আমি সরি যে আমি এটা জানি ওকে না যে ওকে, নো ওয়েস্ট নো নো, করার ইটস ক্যান্ডিডেট। ওকে, আপনি অনেক ইনফরমেশন দিয়েছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে, সরি অনেক কষ্ট দিলাম। না না, আপনাদের যে কোনো প্রবলেম, যেহেতু সেশন একদিনে অনেক কিছু হয়তো কভার করা সম্ভব না, যদি মনে হয় যে না এটা তো আমার জানা হয়নি, আমি এটা জানতে চাই, তাহলে পেজে মেসেজ করে রাখা যায় বা গ্রুপে মেসেজ করা যায়, আমরা চেষ্টা করব এটার উত্তর দেওয়ার জন্য। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, থ্যাংক আসসালামু ইউ। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমরা কি আজকে শেষ করতে পারি সেশন? আমার মনে হয় আর কোনো প্রশ্ন নাই। বা পরবর্তীতে যদি কোনো কোশ্চেন সুন্দর থাকে সেশন আমাদের হয়েছে, গ্রুপে অসংখ্য ধন্যবাদ। ও, আপনাদেরও আমাদের সবাইকে গ্রুপে ধন্যবাদ হচ্ছে জয়েন করার মেসেজ জন্য। করে দিলে আমরা চেষ্টা করব আর কি সেগুলো ইয়ে করার জন্য। আচ্ছা, তাহলে আজকের জন্য সেশনটা হ্যাঁ, এখানেই শেষ করছি। জি, ধন্যবাদ সবাইকে।